বিয়ের দিনই গৌরবের আসল উদ্দেশ্য জানতে পেরে অবাক হলো নন্দিনী। রেগে যায় বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় নন্দিনী বলে যে আমি বর বাবুকে বলে দিচ্ছি যে দিদির এই হারটা পরিয়ে দিতে হবে, না হলে বিয়েটা হবে না, না হলে এখান থেকে চলে যেতে পারেন। আমরা কিন্তু জোর করে আপনাদেরকে বলছি না যে আমাদের বাড়ির মেয়েটাকে আপনারা নিয়ে যান। তখনই দেখা যায় যে ত্রিপর্ণা বলে, কি হচ্ছে কি তটিনী, এভাবে কথা কেন বলছিস? মেয়েটা কি লগ্নভ্রষ্টা হবে নাকি? লগ্নভ্রষ্টা করবি নাকি? তো তুই কেমন মেয়ে বলতো? মেয়েটাকে তুই এভাবে অপমান করতে পারিস না। আমি কিন্তু কিছুতেই এটা হতে দেব না, মেনে নিতে পারছি না। তখনই দেখা যায় দীপালি বলে, কি হচ্ছে তটিনী? তটিনী একটু ঠান্ডা হয়ে কথা বল। এদিকে দেখা যায় আমার মেয়ের জীবনটা নষ্ট হতে চলছে, আর তুই এমনটা করিস না। তখনই ত্রিপর্ণা বলে, দিদি ভাই তুমি বুঝতে পারছো আসলে যেমন একটা গরিব লোক ছেলে বিয়ে করে এই বাড়ি নিয়ে এসেছে, ঠিক সেরকমই নন্দিনীকে এরকমটাই করতে চাইছে। তখনই তো দেখা যাবে কাকিমণিকে বলতে থাকে যে কাকিমণি যতটা বলার আমাকে বলুন, যত কথা শোনার আমাকে শোনান, কিন্তু আমার বরকে নিয়ে একটা বাজে মন্তব্য করবেন না, তাহলে কিন্তু আমি সেটা মেনে নেব না। তখনই দীপালি বলতে থাকে তোরা একটু চুপ কর। আর তখন কাকিমণি বলতে থাকে, কিসের এত তোর সম্মান? হ্যাঁ, তোর বরের কি সম্মান বলতো? মান সম্মান বলে কিছু যদি থাকতো তাহলে তোরা এই বাড়িতে এসে পড়ে থাকতে পারতিস না। আর তোর বোরকে এই মুখার্জি বাড়ির পরিবারের মেয়ের অফিসারের মাথায় বসতো না। তখনই দেখা যায় গৌরবের কাকি বলে ওঠে, এত কথা কেন উঠছে সেটাই তো বুঝতে পারছি না। আমরা আমাদের বাড়ির ছেলেকে এই বাড়ির মেয়ে দিয়ে বিয়ে দেব না, আমরা আমাদের বাড়ির ছেলেকে নিয়ে চলে যাব। তখনই গৌরবের কাকাই বলে, হ্যাঁ হ্যাঁ গৌরব চল, আয়, এখান থেকে আমরা চলে যাব। যেখানে তোর মান সম্মান বলতে কিছুই নেই সেখানে তুই বিয়ে করতে পারিস না। এই বলে দেখা যায় যেতে লাগে। এদিকে নন্দিনী কান্নায় ভেঙে পড়ে। নন্দিনীর চোখের জল আর জল। আর দেখা যাবে যে মনে মনে ভাবতে থাকে যে এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে? আমি তো এটা ভাবিনি, এটা হওয়ার কথা ছিল না, তাহলে এটা কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে এমনটা? আমাকে শক্ত হতে হবে, অনেক শক্ত হতে হবে। এদিকে তখনই গৌরবকে নিয়ে চলে যেতে লাগে। আর গৌরবের কাকাই তখনই দেখা যাবে যে বিজিট গৌরবের বাবাকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় এখান থেকে যেন চলে না যায়, বিপদে কিন্তু আপনিই পড়বেন, সেটাই বুঝিয়ে দেয়। গৌরবের বাবা তখন বলে ওঠে, তোমরা সবাই থামো, থামো বলছি। এই মেয়েটা আমি পছন্দ করেছি, আর এই মেয়েটার সাথেই বিয়ে হবে গৌরবের। বিয়েটা ঠিক করেছি তাই না? বিয়েটা হবেই। আর তোমাদের এত সাহস আসতেছে কোথা থেকে? যেখানে আমি আছি, আর এখানে এই মেয়েটার সম্মান সম্মান বলতে কি কিছু নেই? এভাবে অসম্মান করছো তোমরা। একদম একদম অসম্মান করবে না মেয়েটাকে। আমি আমার বাড়ির বউ একেই করব, আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব। গৌরব তুই মেয়েটাকে এভাবে অপমান করতে পারিস না, তুই মেয়েটার সঙ্গেই বিয়েটা সম্পূর্ণ কর। তখনই গৌরব বলে, বাবা তুমি এত কিছুর পরেও আমাকে এই বিয়েটা করতে বলছো? তখনই গৌরবের বাবা বলে যে হ্যাঁ, বিয়েটা করতে বলছি, তাই বিয়েটা করতে হবে তোকে। কি ভেবেছিস তুই যে এই বিয়েটা হবে না? এই বিয়েটা হতেই হবে, বিয়েটা হতেই হবে। তো তখনই নন্দিনী বলে ওঠে, হ্যাঁ অনেক হয়েছে, অনেক, এবার তোমরা থামো। আমাকে আমাকে কি হাসির পাত্র বানিয়ে দিয়েছো? আমাকে যেমন নাচাচ্ছ তেমনই নাচতে হবে আমাকে? না, এটা কখনো হতে পারে না। আমি সেটা ভাবতেও পারছি না। তোমাদের যেটা ইচ্ছে হচ্ছে সেটাই করতে পারো। অনেক তো হলো, আমাকে এভাবে আপনারা অনেকেই অনেক কথা বলে দিয়েছেন, কিন্তু আমার কথা কি কোনো একবারও কেউ শুনতে চেয়েছেন যে আমি কি চেয়েছি? তখনই গৌরব বলে, তোমার কথা আবার কি শুনতে হবে? তুমি তো একজন মেয়ে। তখনই নন্দিনী বলে, আমি একজন মেয়ে বলে আমার কথা কি শুনতে হবে না? তখনই দেখা যাবে তটিনী বলে যে আমি এত কথা শুনতে চাই না, দিদির গহনাটা পরিয়ে দিতে হবে। আর তখনই গৌরবের বাবা বলে, হ্যাঁ গৌরব, গৌরব হারটা পরিয়ে দে।
হারটা পরিয়ে দে বলছি, আর বিয়েটা সম্পূর্ণ করে তখনই দেখা যাবে তটিনী বলে, হ্যাঁ এটা যদি না হয় তাহলে এই বিয়েটা হবে না, কথাটা মাথায় রাখবেন। গৌরবের বাবা তখন বলে ওঠে, না না মা, বিয়েটা কেন ভাঙবে, বিয়েটা তো হবেই, তোমাদের বাবাকে আমি কথা দিয়েছি তাই না। তটিনী তখন বলে, হতেই হবে, তুমি একদম চিন্তা করো না মা। দীপালিকে বলছে যে বিয়েটা হবেই মা, তুমি চিন্তা করো না, হতেই হবে। তখনই তো দেখা যাবে তটিনী মনে মনে বলে, এর মধ্যেই অবশ্য কোনো চক্রান্ত আছে, কিন্তু এখন তটিনী শেষ সেসবের কিছুই বুঝতে পারছে না। দিদির জীবনটা নষ্ট হয়ে যাবে, তাই যাচ্ছে না তো সেই সমস্ত চিন্তায়। তো তটিনী তখন বলছে, এই লোকটার সঙ্গে বিয়ে দিয়ে এই লোক ভুল করছি না তো, এই লোকটা তো একেবারে পুরোনো দিনের মতো যেসব নিয়ম কানুন আছে মেনে এই বিয়েটা করতে চেয়েছিল, কিন্তু দিদি তো এত অবিশ্বাস, মানে দিদিকে এত অবিশ্বাস করছে যে এর মধ্যে অবিশ্বাসের মধ্যেও কি ওদের সংসারটা আদৌ ঠিক থাকবে, তো সংসারটা ভেঙে যাবে না তো, কিছুই বুঝতে পারছি না। তটিনী বুঝতে পারছি না যে কি হতে চলেছে, তটিনী এটাই মনে মনে ভাবছে। এরপরে দেখা যাবে তখনই আরাধিয়া বলে, বর্দি ভাই, বর্দি ভাই থাম, এবার থাম, অনেক তো হলো। বর্দি ভাই এবার বিয়েটা হতে দে, অনেক তো হলো, বিয়েটা হয়ে যাক। বর্দি ভাই তুই কি চাচ্ছিস বলতে, এই বিয়েটা না হোক, আর বিয়েটা না হলে বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে, বাড়ির সবাই অনেক বিপদে পড়বে, তুই বুঝতে পারছিস না, তাই বলছি যে বিয়েটা হতে দে বর্দি ভাই। তখনই দেখা যাবে যে তটিনী বলে, আমি তো বলিনি যে আমি বিয়েটা হতে দেব না, শুধু আমি দিদিভাইয়ের সম্মান দিকটাই দেখতে বলেছি, যে দিদিভাই সম্মানের দিকটা যেন দেখা হয়। তখনই গৌরব বলে যে আচ্ছা আমি গহনাটা পরিয়ে দিচ্ছি, যেহেতু গহনাটা পরানো নিয়ে এত কিছু হচ্ছে তাই না, গহনাটা আমি পরিয়ে দিচ্ছি। তখনই দেখা যাবে যে তখনই নন্দিনী বলে যে হ্যাঁ, নন্দিনী বলে, আমি তো বলছি থামতে, আমি এইসব কিছুই চাই না, আর আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তখনই বলরাম বলে যে নন্দিনী আপনি একটু চুপ করুন না। নন্দিনী ম্যাডাম তখনই দেখা যাবে রেগে উঠে বলে যে আপনি চুপ করুন। আর তখনই দেখা যাবে বলরামের সঙ্গে শুভদৃষ্টি হয়ে যায় নন্দিনীর। নন্দিনী আর বলরাম চোখে চোখ রেখে তাকিয়ে থাকে, সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। আর তখনই বলতে থাকে যে এটা কি হলো, শুভদৃষ্টি তো বলরামের সঙ্গেই হয়ে গেল, গৌরব চৌধুরীর সঙ্গে তো হলো না। তখনই দীপালি বলে, কি হচ্ছে এমনটা, এমনটা কেন হচ্ছে? তখনই গৌরব বলে যে আমি জানতাম এই ছেলেটার সঙ্গেই নন্দিনীর সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক আছে, নন্দিনী যতই অস্বীকার করুক সেটা আমি খুব ভালো করেই জানি। তখনই নন্দিনী বলে যে আমার কারো সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই, আর যদি থাকতো তাহলে আমি তাকেই বিয়ে করতাম, আমি আপনাকে বিয়ে করতে রাজি হতাম না। তখনই গৌরবের বাবা বলতে থাকে যে গৌরব এত কিছুর পরেও কি তুমি চুপ করতে পারছো না, তোমাকে চুপ করতে বলছি তো, তোমাকে এই বিয়েটা করতেই বলেছি তো, তাহলে এত কথা কেন উঠছে, এত কথা বলার তো কোনো কারণই দেখতে পাচ্ছি না, এত কথা উঠছে কোথা থেকে, আমি সেটাই তো বুঝতে পারছি না। যে তো তখনই নন্দিনী বলে যে আসলে আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে, এভাবে নতুন বইয়ে কনে সাজে এভাবে দাঁড়িয়ে করিয়ে রেখে আমাকে নিয়ে মজার তামাশা খেলা হচ্ছে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তখনই বলরাম বলে, নন্দিনী আপনি চুপ করুন। তখনই নন্দিনী বলে, একবার বলছি না যে চুপ করে থাকতে। তখনই গৌরব বলে, বাবা আমি আমি তোমার কথা এই বিয়েটা করতে আহ, রাজি হয়েছি, না হলে এরকম মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না, বউ বানাতাম না, আমি বিয়েটা করে ঘরে তুলতাম না। যে মেয়ে বিয়ের আগেই অন্য পরপুরুষের সঙ্গে শুভদৃষ্টি হয়ে যায়, অন্য পরপুরুষের হাত থেকে গহনা গলায় পরে নেয়, সেই মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না। শুধুমাত্র তোমার কথা রাখতে এই বিয়েটা আমি, মেয়েটাকে আজকে আমার বিয়ে করতে হচ্ছে। তখনই দেখা যাবে যে গৌরবের কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর গৌরব মনে মনে বলে, এই বিয়েটা একবার হয়ে যাক, তারপর আমি দেখিয়ে দেব যে এই গৌরবকে অপমান করার মজাটা আমি বুঝিয়ে দেব একদম। অনেক অপমান করে দিয়েছে আমাকে, আমি এটা কিছুতেই অ্যাকসেপ্ট করব না, এর প্রতিটা মুহূর্তে প্রতিটা হিসাব আমাকে কড়াই ঘন্টায় বুঝিয়ে দিতে হবে নন্দিনীকে। নন্দিনী সবার সামনে আমাকে ছোট করেছে, ছোট করে কথা বলেছে, আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলেছে, ওর বোন আমার সঙ্গে ধাপটে দেখিয়ে কথা বলেছে, তাই এটা তো আমি কিছুতেই ছেড়ে দেব না, আমি প্রতিশোধ নেব। বিয়ের
পরে। এখন আপাতত চোখ উঁচু করেই থাকতে হবে, শুধুমাত্র বাবার জন্য। বাবার জন্য আমাকে বাধ্য করেছে এই মেয়েটাকে বিয়ে করার জন্য। না হলে আমি আমার মতো গৌরব চৌধুরীর জন্য মেয়ের অভাব ছিল না, লাইনে ধরে যেত। শুধুমাত্র বাবার কথা রাখতে এরকম একটা মেয়েকে বিয়ে করতে বাধ্য হলাম আমি। এরপরে দেখা যাবে যে বিয়ের কাজ শুরু হয়ে যায়। বিয়ের কাজ শুরু করতে বলে গৌরবের বাবা, তখনই তটিনী বলে যে হ্যাঁ, এবার বিয়েটা শুরু করা যাক। আর সাত পাকে ঘোরার কোনো প্রয়োজন নেই, সাত পাকে ঘোরার তিন পাক তো হয়েই গিয়েছে, কারণ বিয়েটা এত কিছু তো হয়ে গেল। তাহলে এখন মেন পর্বে চলে যাওয়া যাক এখনই, আর সাত পাকে ঘোরার কোনো প্রয়োজন হবে না। এবার দেখা যাবে একেবারেই মূল বিয়ের পর্যায়ে চলে যাক, এ কথাই বলতে থাকে তটিনী। তখনই গৌরবের কাকাই বলে, সব সময় দেখছি যে তুমি তুমি বাড়াবাড়ি করছো তটিনী। তখনই তো বলে যে হ্যাঁ, আমি এমনটা এমনটা করছি, এমনটা করেই আমি কথা বলি, এমন তিতা তিতা শোনা যায়। তখনই দেখা যাবে দীপালি বলে যে কি রে মা, কি হয়েছে? বিয়েটা তো হতে হবে, হতে দে, তারপর দেখা যাক যে কি করা যায়। তখনই দেখা যাবে যে নন্দিনী চুপচাপ শুধু সব কথা শুনতে থাকে, মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই দেখা যায় যে ওদের আবারও শুভ দৃষ্টি করিয়ে দেয়। এরপরে দেখা যাবে পরে যখন নন্দিনী গৌরবের দিকে তাকায়, দূর থেকে বলরাম দেখে কষ্ট পেতে থাকে, অনেক কষ্ট পায়। বলরাম চুপচাপ করে তাকিয়ে থাকে, ফলো করতে থাকে। শিবপ্রসাদ গাঙ্গুলি সেটাই বুঝতে পারে যে বলরামের খুব কষ্ট হচ্ছে, মনে মনে বলতে থাকে যে আমি জানি ভাই, তুই অনেক কষ্ট পাচ্ছিস, কিন্তু এই কথাটা যদি আগে হতো না তাহলে আমি কিছু কিছু একটা করতাম, কিন্তু তুই যখন বললি তখন সবকিছু শেষ হয়ে যাওয়ার পথে। নন্দিনী মুখার্জির বিয়েটা ঠিক হয়ে গেছে, যাওয়ার পরে তুই সবকিছু বললি, এজন্য আমার আর কিছু করার রইলো না রে ভাই। তোর জন্য আমি কিছুই করতে পারলাম না, কিন্তু তোর ভিতরে ভিতরে কতটা কষ্ট পাচ্ছিস তুই সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করব আমি বল? বিশ্বাস কর যে কিছু করতে পারছি না বলে আমারও খুব কষ্ট হচ্ছে, আমি কি করব? এখন তো সেই সমস্ত শুধরানোরও সময় নেই রে ভাই, আমাকে তুই ক্ষমা করে দিস যে আমি তোকে কিছুই করতে পারলাম না। এরপর দেখা যাবে নন্দিনীর আর গৌরবের মালা বদলটাও কাজটাও শুরু হয়ে যায়। গৌরব নন্দিনীকে মালা পরিয়ে দেয়, নন্দিনী গৌরবকে মালা পরিয়ে দেয়। এরপর দুজনের বিয়ের আকর্ষণ মূল মুহূর্তেই চলে যায়। এরপর দুজনে হাতে হাত রেখে শপথ কাজটাও শেষ করে দেয়, ঘাট ছড়াও বেঁধে দেয়। এদিকে দেখা যাবে গৌরব তাকিয়ে থাকে নন্দিনীর দিকে আর মনে মনে বলতে থাকে যে এই বিয়েটা করার পরই তো আসল মজাটা বুঝবে তুমি। প্রতিনিয়ত তোমাকে এতটা কষ্ট দেব যে তুমি সেই দিনগুলো ভুলতে পারবে না, কারণ আমার আমার কথা তুমি শোনোনি, আমি যা বলেছি তা তুমি মানোনি, তাই তোমাকে তো কষ্ট পেতেই হবে, তোমাকে তো শাস্তি পেতেই হবে। সবাই অনেক খুশি হয়েছে, তাই না? তখনই দেখা যাবে যে ভূমিকা বলে, এবার অনেক ভালো লাগছে যে এবার তাহলে নন্দিনীর বিয়েটা শেষ পর্যন্ত হচ্ছে। নন্দিনী তখনই মনে মনে বলতে থাকে যে জানি বলরাম বাবু, আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এখন আর কিছুই করার নেই। বিশ্বাস করুন, আপনি আপনি অনেক দেরি করে ফেলেছেন, তাই কিছুই করতে পারলাম না আপনার জন্য আমি। আপনি অনেক কষ্ট পাচ্ছেন, প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার কিছু করার রইলো না, আমি আর কি করব বলুন? এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর বিশ্বাস করুন, আমি কিছু চাইলেও করতে পারতাম না। এরপর দেখা যায় যে দুজনের সাত পাখি ঘোরাটাও শুরু হয়ে যায়। এদিকে বিয়েটা সম্পূর্ণ নিয়ম মেনেই হয়ে যায়। তারপর দেখা যাবে সিঁদুর দানের এক মুহূর্তেই দেখা যাবে তটিনী এদিকে মনে মনে বলতে থাকে, দিদি তুই এখনো যদি বুঝতিস যে তোকে বলরাম দা কতটা কতটা ভালোবাসে, তাহলে অনেকটা ভালো হতো। এই লোকটা তোকে ভালো রাখতে পারবে না, কিছুতেই পারবে না। এই লোকটা তো তোকে বিয়ে পরে তার আসল রূপটা দেখাবে, কিন্তু তুই অনেক অনেক বোকা দিদি, যে তুই বুঝতে পারবি যে তুই কতটা ভুল করছিস। তুই এই সম্পর্কটা থেকে আর বের হতে পারবি না। এদিকে সিঁদুরদানের মতো দেখা যায় সিঁদুরদানও চলে আসে, আর তখনই সবাই বলে গৌরবকে সিঁদুরটা পরিয়ে দিতে নন্দিনীকে। এরপর গৌরব নন্দিনীকে দেখা যায় কাছে এনে সিঁদুরটা পরিয়ে দেয়, আর নন্দিনীর দিকে তাকিয়ে দেখে যে নন্দিনীর চোখে জল। তখনই গৌরব বলে, আমি জানি যে ওই বলরাম দেবের জন্যই তোমার চোখে জল, এই চোখের জল আমি শেষ করে ফেলবো। এরপর সিঁদুরদানের মুহূর্তটা শেষ হয়ে যায়। সিঁদুরদান হয়ে যাওয়ার পরই
দেখা যাবে নন্দিনী তো কান্নায় ভেঙে পড়ে। আর নন্দিনী মনে মনে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিয়ে দেবেন বলরাম দেব। আমি জানি যে আপনি আপনি আমাকে ভালোবাসেন। আমি যেটা করলাম সেটা আমার পরিবারের কথা ভেবে করলাম, তাই আমার আর কিছু করার রইলো না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এরপরেই দেখা যায় যে যে এই সব কিছু বলরাম চোখ বন্ধ করে দেখতে থাকে, চোখ দিয়ে জল চলে আসে। আর তখনই সেখানে শিবপ্রসাদ চলে যায় বলরামের কাছে আর বলে যে, ভাই আমি জানি যে তোর কতটা কষ্ট হচ্ছে, সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর, সব ঠিক হয়ে যাবে, এতটা ভেঙে পড়িস না। তখনই বলরাম বলে, কি করব, কিছু করার নেই রে। তখনই শিবপ্রসাদ বলে, যদি আগে বলতিস না, যে তাহলে আমি যতই কষ্ট হোক তোর আর দিদির বিয়েটা হতে দিতাম, কিন্তু এমন সময় বললি যে আমার হাতে আর কিছুই করার ছিল না। তখনই বলরাম বলে যে, সব ঠিক আছে, কিছু হয়নি, দেখ বস, আমি একদম ঠিক আছি, আমি একদম ঝাক্কাস আছি। এরপরে দেখা যাবে যে তখনই গৌরবের মা বলে বা গৌরবের বাবাকে ফোন করে যে, আচ্ছা বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে গো। তখনই গৌরবের বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, বিয়েটা কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তুমি একদম চিন্তা করো না, একটু ঝামেলা করেছিল তোমার ঠাকুর বউ, তোমার যা, আমরা কালকে দুপুরের মধ্যেই চলে আসবো তোমার নতুন বৌমাকে নিয়ে। এরপর বলে, জানো তো আমার মনটা খুব ডাকছে। আর তখন বলে, তুমি চিন্তা করো না। এরপর ফোনটা রেখে দেয়। সেখান থেকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি চলে আসে আর তখন বলে, কি বিয়েটা তো একটু হলেই শেষ হতো তাই না, একটু হলেই তো সবকিছু শেষ হয়ে যেত। একটু ঝামেলা করেছিল তোমার ছেলেও, কিন্তু সেটা আমি মিটিয়ে নিয়েছি, কাজ সম্পূর্ণ হয়েছে। গৌরবের বাবা তখন বলে যে, হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি, আসলে তো আমার কিছু করা ছিল না, আমার ছোট ভাই একটু রক্ত গরম, তো এজন্যই আমার ছেলেটা আর ওরা একটু রিয়েক্ট করে ফেলেছিল, কিন্তু আমি তো সবকিছু ঠিক করে ফেলেছি বলুন। তখনই দেখা যাবে আরাধ্যা আসে আর বলতে থাকে যে, কি হয়েছে এখানে। আর তখন বলে, আর বাবা বিয়েটার সময় আপনি কোথায় ছিলেন বলুন তো। আর তখনই দেখা যাবে কি বলবে কিছুই বুঝতে পারে না কর্ণ চ্যাটার্জি। তখন বলে ওঠে, আরাধ্যা আসলে আমার একটা কাজ ছিল, ইম্পর্টেন্ট কাজ, জরুরি মিটিং ছিল, সেখানে গিয়েছিলাম আসলে, তাই আমি বিয়েটা দেখতে পারিনি। তখনই দেখা যাবে, মন খারাপ করো না আরাধ্যা, এ কথাই বলতে থাকে যে, আরাধ্যা তখন বলে যে, না কাজে গিয়েছিলেন তাহলে মন খারাপ কেন করব। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলে, ঠিক আছে যাও, এখনই তো বাসা শুরু হবে। আর তখন বলে, আপনি যাবেন না। এরপর বলে যে, না আসলে আমার কি আর সেই সময় আছে, তুমি যাও। আর তুমি যাও, ওই তো ভিতর থেকে গান আসছে, হয়তোবা শুরু হয়ে গেছে বাসর। তখন আরাধ্যা চলে যায়। এরপর দেখা যায় বাসর শুরু হয়ে যায়, সবাই